প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। রোহিঙ্গা সংকট, মিয়ানমারের মানবিক করিডোর নিয়ে আলোচনা। কিছুক্ষণ পর যাচ্ছেন কক্সবাজারে। এবার লালমনিরহাটের হাতীবান্ধা ও সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ চেষ্টায় দায়ী ব্যক্তির গ্রেফতার দাবিতে বিক্ষোভ। আজকে আবারও ধর্ষণের ঘটনা ঘটছে। এই ধর্ষণকারী আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। আসিয়ার জানাজা শেষ হলো, এরপরে আজকে রাতটা পার হয় নাই, তার মধ্যে আরেকটা শিশুর এই অবস্থা। এদের আগাম টিকিট বিক্রি শুরু। রেলের পুরো কার্যক্রম অনলাইনে চলায়, স্টেশনে নেই ভিড়। 7 দিন কেনা যাবে বাসের টিকিট। আরব বিশ্বের চাপে গাজা ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের বিতাড়িত করার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের। স্বাগত জানালো মিশর। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে অংশ নিতে আসেন তিনি। রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের মানবিক করিডোর সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এরপর তারা দুজন একসাথে বাংলাদেশ বিমানে যাবেন কক্সবাজার। দুপুরে রোহিঙ্গা শিবিরে কাজ করা জাতিসংঘের বিভিন্ন সংস্থা নিজেদের কাজের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করবে। রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় সেখানে শিশু, তরুণ, ইমাম ও নারী শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করবেন মহাসচিব। এরপর প্রধান উপদেষ্টাকে নিয়ে জাতিসংঘ মহাসচিব 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। রাতেই কক্সবাজার থেকে তারা ঢাকায় ফিরবেন। এর আগে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সকাল 9টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা সংকট, তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা এবং নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা। আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের রাস্তা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বৈঠকটি কি শেষ হয়েছে? তাদের আলোচনা বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। বৈঠক চলমান এবং এখানে এই বৈঠকে আসলে বেশ কিছু জিনিস উঠে আসবে, বেশ কিছু জিনিস আলোচনা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, যেটি বলাই বাহুল্য, সেটি হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে বর্তমানে যে এই দেশের রোহিঙ্গা সংকটটি চলমান, সেই রোহিঙ্গা সংকট নিরসনে এবং এর ফলে আমরা দেখেছি যে জাতিসংঘ থেকে যে সকল মানবিক যে সকল সাহায্য আসে সেগুলোর পরিমাণও কমে যাওয়ার কারণে এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে এবং সেই সংকট নিরসনের জন্য কিন্তু শুরু থেকেই দৃঢ় সংকল্প ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে আসলে জাতিসংঘ মহাসচিব এই বাংলাদেশে তার আগমন এবং তারপরে আজকে কিন্তু সকালে উঠেই তিনি জাতিসংঘ মহাসচিব একটি ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুরুতে তিনি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং তার যে যারা রয়েছেন অন্যান্য যারা হাই এক্সিকিউটিভ তাদের সাথে যেরকম আলোচনা ছিল এবং তারপরে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তারপর আমরা দেখতে পাই যে সেখানে আসলে তার যে গাড়িবহর, সেখান থেকে গাড়ি থেকে জাতিসংঘ মহাসচিব নামার পর তাকে কিন্তু বুকে জড়িয়ে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার মাধ্যমে কিন্তু প্রধান উপদেষ্টা তাকে কার্যালয়ের ভিতরে নিয়েছেন এবং তারপর আমরা দেখেছি যে এই বৈঠকটি চলমান এবং এই বৈঠকটি শেষ হওয়ার পর তারা দুজন একই বিমানে করে কক্সবাজার যাবেন এবং কক্সবাজারে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এবং এই দুজনেরই আলাদা আলাদা পৃথক পৃথক কর্মসূচি থাকবে এবং তারা দুজনেই তাদের পৃথক পৃথক কর্মসূচিগুলো শেষ করার পর সন্ধ্যা নাগাদ ইফতারি করবেন একসাথে এবং যেখানে তাদের সাথে আরও 1 লাখ রোহিঙ্গা
এবং আরও 1 লাখ রোহিঙ্গা থাকবে এবং এই 1 লাখ রোহিঙ্গাদের সাথেই কিন্তু জাতিসংঘ মহাসচিব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা দুজন একসাথে ইফতার করবেন এবং তারপর তারা কিন্তু সন্ধ্যার পরেই ইফতার শেষ করে তারা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিবেন আকাশপথে এবং তারপর আগামীকালকে জাতিসংঘ মহাসচিবের আরও বেশ কিছু কার্যাবলী রয়েছে, কার্যক্রম রয়েছে। সেই কার্যক্রমগুলো শেষ হওয়ার পর একটি প্রেস ব্রিফিংও হওয়ার কথা রয়েছে, যে প্রেস ব্রিফিংয়ে হয়তো পরবর্তীতে জাতিসংঘ মহাসচিব বিস্তারিত জানাবেন এবার তার বাংলাদেশ সফরের যে অভিজ্ঞতা সেটি নিয়ে। ধন্যবাদ তানভীর। দর্শক, তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তানভীর জানাচ্ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বৈঠকের খবরাখবর। আরও খবর জানবো, এবার যাচ্ছি সহকর্মী মনিরুল ইসলামের কাছে। তিনি আছেন কক্সবাজারে। মনির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কক্সবাজারে আজ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার কি কর্মসূচি আছে সেটি জানাবেন, আর তাদের আগমন উপলক্ষে কি ধরনের প্রস্তুতি সেখানে দেখছেন? যে ঠিক এই মুহূর্তে যে বৈঠকগুলো চলছে ঢাকায়, সেখানে আপনি দেখছেন যে রোহিঙ্গা সংকট এবং সেটা সমাধানই প্রাধান্য এই জাতিসংঘ মহাসচিবের এবারে সফরে। এবারে এটিও তাই, ঠিক 7 বছর আগে অ্যান্টনিও গুতেরেস যখন বাংলাদেশে এসেছিলেন সেবারও রোহিঙ্গা সংকটটি তার ওই সফরের প্রাধান্য ছিল, এবারও তাই। তো এই প্রাধান্যটাই উপলক্ষে তিনি রোহিঙ্গা কিছুক্ষণ পরে হয়তো ঢাকা থেকে রওনা দিবেন, এই কক্সবাজারে এসে পৌঁছবেন। কক্সবাজারে এসে সরাসরি আমি যেখানে আছি সেখানেই তিনি আসবেন এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন, রোহিঙ্গাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং সেই সংকট সমাধানে কি করা যায় এবং রোহিঙ্গাদের কাছ থেকে তিনি কথা শুনবেন। ঠিক এখন একটা লার্নিং সেন্টার আপনি দেখছেন, রোহিঙ্গা এই ক্যাম্প 18-র এই জাতিসংঘ মহাসচিব তিনি কক্সবাজারে নেমেই সরাসরি এই ক্যাম্পের এই লার্নিং সেন্টারের শুরুতে আসবেন এবং এখানে রোহিঙ্গার বিভিন্ন, বিশেষ করে নারী এবং শিশু, তারা এই যে খাদ্য সংকট নিয়ে বা সামনের দিনগুলোতে বিভিন্ন সংকট আসছে, বিশেষ করে আর্থিক সংকট আসছে, রোহিঙ্গাদের জন্য বাজেট কমিয়ে দেওয়া হয়েছে অর্ধেক। তো সেই সংকট নিয়ে বিশেষ করে খাদ্য নিরাপত্তার বিষয়টি তুলে ধরবেন জাতিসংঘ মহাসচিবের কাছে। এরপরে রোহিঙ্গা RCMC, রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার, সেই জায়গায় পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের একটি পাট নিয়ে কাজ করেন রোহিঙ্গা নারীরা, বিশেষ করে সেই জায়গাটি পরিদর্শন করবেন। কুটির শিল্প নিয়ে কাজ করেন, সেটি পরিদর্শন করবেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব তারা এই রোহিঙ্গা ক্যাম্পে 1 লাখ রোহিঙ্গার সাথে তারা ইফতার করবেন একসাথে এবং সেখানে তারা রোহিঙ্গা প্রতিনিধি দল যারা থাকবে বা রোহিঙ্গাদের যারা থাকবে এই তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব তারা কথা বলবেন, সেটা গণমাধ্যম কর্মীরা সেখানে থাকবেন। মোট কথা রোহিঙ্গা সংকটে এবং রাখাইনে যেসব রোহিঙ্গা আছে সেখানেও খাদ্যদ্রব্য বা বিশেষ করে ত্রাণ সেখানে কীভাবে পৌঁছানো যায় সেটার জন্য একটা করিডোর চাওয়া হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে, সেটাও বাংলাদেশ সরকারের কাছে চাওয়া হচ্ছে। তো সুতরাং এই সব দরবার, এই সমস্ত বা এইসব কার্যক্রম নিয়ে এই যে জাতিসংঘ মহাসচিবের এবার সফর এবং মোটামুটি আজকে এই প্রধানতম দিনে বা এই যে প্রধান যে কর্মসূচি, এই কর্মসূচি ঘিরেই মোটামুটি আজকে কক্সবাজার ব্যস্ত থাকবে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের এই সফর ঘিরে। ধন্যবাদ মনির, কক্সবাজার থেকে যোগ দেওয়ার জন্য। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ভুয়া নোটারি নথি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাটে তার বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। দুর্নীতি দমন কমিশনের পাওয়া নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানায় গণমাধ্যমটি। এতে বলা হয়, বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির ওই নথিটি 2015 সালের। ভুয়া নোটারি ব্যবহার করে তার বোনকে গুলশানে ফ্ল্যাট হস্তান্তর করেন। ওই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়, তবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন আইনজীবী সিরাজ। জানান, টিউলিপ কিংবা আজমিনা সিদ্দিকের সাথে তার আগে কোনো পরিচয় ছিল না। এর আগে নানা অনিয়মের অভিযোগ বিতর্কের মুখে পদত্যাগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। লালমনিরহাট ও সিরাজগঞ্জে 2 শিশুকে ধর্ষণ এবং নারায়ণগঞ্জে 1 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। লালমনিরহাটের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ চেষ্টার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ হয়েছে নারায়ণগঞ্জে। এদিকে মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার বাদীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে জামিনে ছাড়া পাওয়া আসামির বিরুদ্ধে। এ নিয়ে হট্টগোল হয় থানায়। লালমনিরহাটের হাতিবান্ধায় বৃহস্পতিবার বিকেলে বাড়িতে একাই ছিল 7 বছর বয়সী শিশুটি। পরিবারের অভিযোগ, এই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে জহুরুল মোল্লা সাগর নামে এক শ্রমিক। ভুক্তভোগীর চিৎকারে তার মা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। নির্যাতনের শিকার শিশুটিকে নেওয়া হয় সদর হাসপাতালে। অভিযুক্ত সাগরসহ কয়েকজন শ্রমিক সম্প্রতি বরিশাল থেকে হাতিবান্ধায় আসে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করতে। পরিবারের মামলায় গ্রেফতার
গ্রেফতার দেখানো হয়েছে অভিযুক্তকে। চিল্লাচিল্লির পরে ওই ছেলেটাকে ধরা হয়েছে, ধরা ছেলেটা ক্যাম্পে থানায় দেওয়া হয়েছে। ভিকটিমকে আমরা প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পাঠাই এবং সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হসপিটালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাড়ির পাশের এক মুদি দোকানদারের বিরুদ্ধে। স্বজনরা জানায়, বৃহস্পতিবার দোকানে মশার কয়েল কিনতে গেলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম। এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। শিশুটিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। পরিবার জানায়, রোববার নির্যাতনের ঘটনা ঘটে, কিন্তু ভয়ভীতি দেখানোর কারণে শিশুটি বাড়িতে কিছু জানায়নি। পরে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা করে পরিবার। চিকিৎসা করে নিয়ে তারপরে সঠিক বিচার তোমাকে দিব। আমি এটা সাসপেন্ড হয়েছে আজকে, ওর বাবাকে ওই মনসুর আলী মেডিকেল থেকে এনে এদিকে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় এক আসামি জামিনে মুক্তি পাওয়ার পর মামলার বাদীকে ব্ল্যাকমেইল করছে এমন অভিযোগে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে সদর থানা এলাকা। পরিবারের অভিযোগ, মাস 6 আগে 9 বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করে বাইজিৎ নামে এক যুবক। ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় 3 জনকে আসামি করে মামলা হয়। বাইজিৎ জামিনে ছাড়া পাওয়ার পর থেকে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষ থানায় বসে। অভিযোগ, এ সময় এসআই সুজয় কুমার ধর্ষণ মামলার আসামিদের পক্ষ নেন। খবর পেয়ে সেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তাদের উপর চড়াও হন সুজয়। পরে ছাত্র জনতা থানা ঘেরাও করে। আমরা জানি ধর্ষণ মামলার কোনো মীমাংসা হয় না, কিন্তু আমরা এখানে এসে দেখি এসআই সাহেব ধর্ষককে নিয়ে মীমাংসায় বসেছে। আমরা জানি আইন অনুযায়ী এটা হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পুলিশ সুপার। পরে প্রত্যাহার করা হয় 2 পুলিশ সদস্যকে, গ্রেফতার করা হয় 2 জনকে। যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল সেই পুলিশ থানায় সংযুক্ত, তাকে আপনারা মেহেরপুরে আর কাজে কর্মরত দেখতে পাবেন না। দর্শকের বাবা সহ যারা রেসপন্সিবল, যাদেরকে আপনারা অ্যারেস্ট করতে বলছিলেন জামিনে মুক্ত, তাদেরকে রি-অ্যারেস্ট করার জন্য আমাদের টিম বাইরে আছে। পুলিশ সুপারের আশ্বাসে গভীর রাতে থানা থেকে সরে যায় ছাত্র জনতা। জাহিদ হাসান, যমুনা নিউজ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী 24 মার্চের টিকিট। রেল কর্তৃপক্ষ জানায়, অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। চলবে টানা 7 দিন। আজ সকাল 8টা থেকে রেলের পশ্চিম অঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট কিনতে পারছেন যাত্রীরা। অন্যদিকে দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। যাত্রীদের অনুরোধে 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে এবার। এই যাত্রায় একজন যাত্রী সর্বোচ্চ একবার 4টি টিকিট কিনতে পারবেন। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে অনলাইন ও অফলাইনে। দোল পূর্ণিমার পূজা শেষে ঢাকেশ্বরী মন্দিরে চলছে আবির খেলা। সেখানে আছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঐশী, দোল উৎসবের আনুষ্ঠানিকতা কেমন চলছে, কি বলছেন সনাতন ধর্মাবলম্বীরা? ছোঁয়া, দোল পূর্ণিমার যে পূজা সেটি শুরু হয়ে গিয়েছে আজকে সকাল 9টা থেকে, এবং তারপরে কিন্তু পূজার পরে অর্থাৎ 10টার দিক থেকে আবির খেলা যেটি চলছে এখনো। যারা আবির খেলছেন হিন্দু ধর্মাবলম্বীরা, তারা বলছেন যে এই দিনটি আসলে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে এই দিনেই আসলে শ্রীকৃষ্ণ, রাধা এবং অন্যান্য সখীদের সঙ্গে হোলি খেলেছিলেন বা আবির রং খেলেছিলেন। তারই ধারাবাহিকতায় কিন্তু প্রতি বছর বসন্তের এই দিনে দোল পূর্ণিমা অর্থাৎ পূর্ণ পূর্ণিমার তিথিতে এই দোল উৎসব উদযাপিত হয়। শ্রীকৃষ্ণ রাধার বন্দনা হয় এবং তারপরে আসলে মানুষ রঙে রাঙিয়ে ওঠেন, তাদের চারপাশের মানুষকে রঙে রাঙিয়ে দেন, প্রার্থনা করেন, নিজের
নিজের জন্য, পরিবারের জন্য, পুরো বিশ্বের জন্য। এবং তবে একটি বিষয় এবারে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে এবারে কিন্তু মোটামুটি আনুষ্ঠানিকতা বেশ সীমিত দেখা যাচ্ছে। অন্যবার যেমন প্রচুর মানুষ দোল খেলায় অংশ নিয়েছিলেন, তবে এবার কিন্তু সেরকমটি দেখা যাচ্ছে না। এবার কিন্তু মানুষের সংখ্যা কম, তবে উৎসাহ উদ্দীপনার কিন্তু বিন্দুমাত্র কমতি নেই। আমরা সকাল থেকে দেখেছি যে প্রচুর মানুষ দোল খেলেছেন, এখনো খেলছেন। তারা বলছেন যে প্রতি বছর যেন ধন্যবাদ ঐশী। ঢাকেশ্বরী মন্দির থেকে ঐশী জানাচ্ছিলেন আবির খেলার খবর। তবে কি আরব বিশ্বের চাপে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বুধবার ট্রাম্প জানালেন, উপত্যকা থেকে ফিলিস্তিনিদের কেউ বাস্তুচ্যুত করছে না। বাসিন্দাদের বিতাড়িত করে যুদ্ধ পরবর্তী উপত্যকায় অবকাশ কেন্দ্র বানানোর ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছিলেন ট্রাম্প, যার তুমুল বিরোধিতা করে আরব বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিরা বলছেন, বাস্তবতা বুঝতে পেরেই নিজ অবস্থান পাল্টেছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা থেকে মিশর, জর্ডান সহ তৃতীয় কোনো দেশে বিতাড়িত করার ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরবর্তী গাজায় অবকাশ যাপন কেন্দ্রের এআই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে সেই সমালোচনার আগুনে ঘি ঢালেন তিনি। ইসরায়েল সমর্থন দিলেও মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা প্রত্যাখ্যান করে আরব দেশগুলো। পরে ফিলিস্তিনিদের রেখে উপত্যকা পুনর্গঠনের পাল্টা পরিকল্পনা ঘোষণা করে আরব লীগ, যাতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপও। এখন ট্রাম্পের কণ্ঠেই উল্টো সুর। হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানালেন, গাজা থেকে কেউই ফিলিস্তিনিদের বিতাড়িত করছে না, যা ট্রাম্পের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ইঙ্গিত। তবে কি আরব বিশ্বের চাপে অবস্থান বদলালেন ট্রাম্প? উঠেছে সেই প্রশ্ন। গাজাবাসীর ধারণা, বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা অসম্ভব, যা বুঝতে পেরেই নিজ অবস্থান থেকে সরে এসেছেন তিনি। ট্রাম্প বাস্তবতা বুঝতে পেরেছেন, এ কারণেই বলেছেন ফিলিস্তিনিদের গাজা থেকে সরাবে না কেউ। যেভাবে মানুষগুলো নিজ ভূমিকে আঁকড়ে ধরে আছে, সেটি হয়তো তিনি উপলব্ধি করছেন। ট্রাম্পের নিজের অবস্থান থেকে সরে দাঁড়ানো আর বক্তব্য প্রত্যাহারের বিষয়টি খুবই স্বাভাবিক। পুরো মহাবিশ্বের কারোরই জন্মভূমি, ঘরবাড়ি থেকে কাউকে বিতাড়িত করার অধিকার নেই। এই ভূমিতে থাকার জন্য আমাদের স্বজাতিরা জীবন বিসর্জন দিচ্ছে, কাজেই আমরা কোনো মূল্যেই এটি ছেড়ে যাব না। ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছে মিশর, তবে সতর্ক অবস্থানে হামাস। তারা বলছে, বিষয়টি সত্যি হলে স্বাগত জানাবে তারাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।